সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ইরাক ধ্বংসের নেপথ্যে কারা ছিল সেই ঘরের শত্রু? আজকে যে ইরাক এক শ্মশানে পরিণত হয়েছে, যে বাগদাদ একসময় ছিল ইসলামের স্বর্ণযুগের কেন্দ্রবিন্দু, সেই ইরাকের এই পরিণতির জন্য দায় কার? পশ্চিমা মিডিয়া আর একদল নির্দিষ্ট বিশ্লেষক সবসময় আঙুল তোলেন ইরানের দিকে। বলা হয় ইরাকের বর্তমান অস্থিরতার চাবিকাঠি ইরানের হাতে। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে বেরিয়ে আসে এক নির্মম এবং রুদ্ধশ্বাস সত্য। ইরাক ধ্বংসের চাবিকাঠি ইরানের হাতে ছিল না, বরং তা ছিল আরব বিশ্বের তথাকথিত সুন্নিবাইদের হাতে। আজ আমরা এমন এক ট্র্যাজেডি নিয়ে আলোচনা করব যা সাধারণ মানুষের কাছে সচরাচর পৌঁছাতে দেয়া হয় না। জানব কিভাবে মক্কা মদিনার মিম্বর আর বিলাসবহুল রাজপ্রাসাদে বসে তৈরি হয়েছিল একটি মুসলিম রাষ্ট্রকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার নীল নকশা। ৮০ দশকের ক্ষত ও ইরানের অবস্থান। বিষয়টি পরিষ্কার করতে আমাদেরকে ফিরে যেতে হবে ৮০ দশকে। তখন সাদ্দাম হোসেন ছিলেন আরব বিশ্বের অবিসংবাদিত নেতা। আরব দেশগুলো এবং পশ্চিমা বিশ্বের উস্কানি ও সরাসরি সহযোগিতায় সাদ্দাম হোসেন ইরানের উপর দীর্ঘ ৮ বছরের এক ভয়াবহ যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন। সেই যুদ্ধে ইরানের প্রায় ১০ লাখ মানুষ শহীদ হয়েছিল, পঙ্গু হয়েছিল আরও কয়েক লক্ষ। ইরানের অর্থনীতি ও অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। স্বাভাবিকভাবেই ইরানের জন্য সাদ্দাম ছিলেন জানমালের চরম শত্রু। কিন্তু ইতিহাসের বিচিত্র মোড় দেখুন। ২০০৩ সালে যখন আমেরিকা অক্ষশক্তি বা অ্যাক্সিস অফ এভিল নাম দিয়ে ইরাক আক্রমণ করতে আসে, তখন ইরান কি করেছিল? ইরান কি তার পুরনো শত্রুকে খতম করতে আমেরিকার সাথে হাত মিলিয়েছিল? না, ইরান সেদিন নিরপেক্ষ থেকেছে। সাদ্দাম তাদের উপর যে ভয়াবহতা চালিয়েছিল তার প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও ইরান কোনো সাম্রাজ্যবাদী শক্তির সাথে আঁতাত করেনি। আপনারা জানবেন যে সাদ্দামের আক্রমণে কিন্তু ইরানের একটা বিশাল অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং সেখানকার অবকাঠামো, জনগণের ঘর বাড়ি সবকিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তারপরও কিন্তু ইরান এইসব সুযোগ কাজে লাগায়নি। আর আরব বিশ্বের বিশ্বাসঘাতকতা, আপনি অবাক করার মতো বিষয় হলো সাদ্দাম হোসেন যাদের সুরক্ষায়, যাদের উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন, সেই কুয়েত আর সৌদি আরবই সবার আগে আমেরিকার হাতে ইরাকের চাবি তুলে দিয়েছিল। ইরাক ধ্বংসের নকশাটি কোনো দূরবর্তী যুদ্ধক্ষেত্রে নয়, বরং তৈরি হয়েছিল আরবের বিলাসবহুল রাজপ্রাসাদগুলোতে। ইতিহাস না জানা মানুষের জন্য এটি অত্যন্ত অবাক করা তথ্য যে যখন মার্কিন ট্যাঙ্কগুলো বাগদাদের দিকে এগোচ্ছিল, তখন সৌদি আরবের বড় বড় আলেমরা সাদ্দামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছিলেন। শেখ ইবনে বাজ এবং ইবনে উসাইমিনের মতো আলেমরা ফতোয়া জারি করলেন যে সাদ্দাম হোসেন একজন কাফের। শুধু তাই নয়, তারা ঘোষণা করলেন সাদ্দামকে ক্ষমতাচ্যুত করতে খ্রিস্টান ও ইহুদিদের, অর্থাৎ আমেরিকা ও ইউরোপের সাহায্য নেওয়া জায়েজ বা বৈধ। দরবারি আলেম ও মাতখালি মতবাদ, এটার সাথে অনেকেই পরিচিত না, অথচ এই বিশ্বাসঘাতকতা কেবল ফতোয়াতেই সীমাবদ্ধ ছিল না। রবি আল মাতখালির মতো আলেমরা কিতাব লিখে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে আরব মুসলিমদের উচিত হবে আমেরিকার এই দখলদারিত্ব মেনে নেওয়া। চিন্তা করে দেখুন যে সুন্নি ভাইরা সাদ্দামকে একসময় আরব বিশ্বের ঢাল বলে ডাকত, যারা তাকে ইরানের বিরুদ্ধে লড়তে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছিল, তারাই মুহূর্তের মধ্যে ফতোয়া দিয়ে সাদ্দাম ও তার লক্ষ লক্ষ সেনাকে ধর্মচ্যুত ঘোষণা করল। সাদ্দামকে একঘরে করে দিয়ে তারা মার্কিন দখলদারিত্বের লাল গালিচা বিছিয়ে দিল। এটি কেবল রাজনৈতিক কৌশল ছিল না, এটি ছিল নিজ ভাইয়ের পিঠে ছুরি মারার এক ধর্মীয় বৈধতা দান। আর $1 ট্রিলিয়ন ধ্বংসযজ্ঞ। হ্যাঁ, এই বিষয়টা আপনি খেয়াল করুন, দেখবেন
যে এই রুদ্ধশ্বাস তথ্য হলো মার্কিন যুদ্ধবিমানগুলো যখন ইরাকি শিশুদের উপর নির্বিচারে বোমাবর্ষণ করছিল, সেই বিমানগুলো উড়ছিল কিন্তু সৌদি আরব, জর্ডান এবং কুয়েতের মাটি থেকেই। কুয়েত তার পুরো ভূখণ্ডকে আমেরিকার জন্য উন্মুক্ত করে দিয়েছিল, যাতে তারা সহজে ইরাক আক্রমণ করতে পারে। তৎকালীন সৌদি প্রিন্স বান্দার বিন সুলতান ওয়াশিংটনে রীতিমতো লবিং করেছিলেন যাতে আমেরিকা দ্রুত ইরাক দখল করে নেয়। অর্থাৎ ইরাককে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য $1 ট্রিলিয়ন যে লজিস্টিক সহায়তা প্রয়োজন ছিল, তার যোগান দিয়েছিল সাদ্দামের এই সুন্নি ভাইয়েরাই। সাদ্দামের চিরশত্রু খামেনিরা তখন কেবল দূর থেকেই এই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা আর আরব শাসকদের মূর্খতা পর্যবেক্ষণ করে শিক্ষা নিচ্ছিলেন। তারা দেখেছিলেন কিভাবে ডলারে বিক্রি হয়ে যায় ভ্রাতৃত্ব। বর্তমান প্রেক্ষাপট এবং ইরানের ভূমিকা যদি আপনি দেখুন, তাহলে আজ আমরা দেখি ইরাক ধ্বংসের জন্য কেবল ইরানকে দায়ী করা হয়। তখন আমাদের মনে রাখা উচিত, ইরান এই ধ্বংসলীলা শুরু করেনি। ইরান কেবল আরবদের তৈরি করে দেয়া এই ধ্বংসস্তূপ আর রাজনৈতিক শূন্যতার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রভাব শক্ত করেছে। যারা নিজেদের মুসলিম ভাইকে জবাই করার জন্য কসাইকে বা আমেরিকাকে ভাড়া করে নিয়ে এসেছিল, সেই আরব শাসক আর তাদের দরবারি আলেমরা হলো এই মহা বিপর্যয়ের মূল কারিগর। সাদ্দাম ইরানের উপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিলেও ইরান কোনোদিন আরবদের মতো বেইমানি করেনি। আজও যদি খেয়াল করেন, চিত্রটা কিন্তু বদলায়নি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সেই আরবরাই আমেরিকা ও ইসরায়েলকে ডেকে আনছে, নিজেদের ভূখণ্ড ও আকাশ ব্যবহার করতে দিচ্ছে। তারাই ইরান বিরোধী যুদ্ধের খরচও বহন করছে। আর সেই একই রাজদরবারের আলেমরাই ইরানকে ইসরায়েলের চেয়ে বড় শত্রু হিসেবে প্রমাণের চেষ্টা করছে। এই ইহুদিবাদী রাজতান্ত্রিক আরব শাসকদের কাছে শিয়া সুন্নি কোনো পার্থক্য নয়। তাদের কাছে ক্ষমতা টিকিয়ে রাখাই মূল ধর্ম। যাকে তারা নিজেদের গদির জন্য হুমকি মনে করবে, তাকেই তারা ইসলাম ও মুসলমানদের শত্রুদের হাতে তুলে দেবে। আর তাদের উচ্ছিষ্টভোগী আলেমরা ধর্মীয় ফতোয়া দিয়ে তা বহাল করবে। ইরাক ধ্বংস হয়েছে মূলত নিজেদের ঘরের শত্রুদের হাতেই, যারা ব্রিটিশ ও মার্কিন ডলারে নিজের ভাইকে বিক্রি করে দিতে দ্বিধা করেন। এটি সেই নির্মম সত্য যা আজকের তথাকথিত মাদখালি বা রাজকীয় আলেমরা সাধারণ মানুষের কাছ থেকে আড়াল করতে চায়। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর ইরাকের রক্তমাখা এই ইতিহাসই তার সাক্ষী। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।